আমরা আজকে মডেল 3 1 নম্বর এর আগে আমরা 1 নম্বর আর 2 নম্বর আমরা করিয়ে দিয়েছি। এরপর আমরা 3 নম্বরের টা দেখো 3 4 এগুলো পরপর করাবো। 3এরটা দেখো, এ বি ও সি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। কয়েক মাস পর এ আরও 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে দেখা গেল 3,000 টাকা লাভ হয়েছে। সি 1,080 টাকা লাভ পেল। এ 3,000 টাকা যখন তাহলে 3,000 টাকা কখন লগ্নি করেছিল? তাহলে এখানে দেখো, প্রথমেই ধরে নাও যে এ 3,000 টাকা এক্স মাস পর লগ্নি করেছিল। ঠিক আছে, সেই জন্য আমরা কি লিখেছি, ধরি এ এক্স মাস পর 3,000 টাকা লগ্নি করে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এর 6,000 টাকা এক্স মাস পর্যন্ত চলছে, তারপর আবার 3,000 টাকা যোগ 3 মাস পর যোগ দিলে তাহলে কত হচ্ছে, 9,000 টাকা। 6,000 আর 3,000, 9,000 টাকা। সেইটা কত চলবে? টোটাল আমার 1 বছরের কেস, তাহলে 12 মাস। তাহলে 12 মাস থেকে এক্স মাস বাদ দিলে তাহলে 9,000 ইন্টু 12 মাইনাস এক্স। দেখো আমরা সেটাই করেছি। এর তাহলে 6,000 টাকা চলছে এক্স মাস, এবং 6,000 প্লাস 3,000 মানে 9,000 টাকা চলছে 12 মাইনাস এক্স মাস। তাহলে 1 মাস হিসাবে তাহলে মূলধন কত হবে? 1 মাস হিসাবে মূলধন হবে 6,000 এক্স, 6,000 ইন্টু এক্স, এই যে 6,000 ইন্টু এক্স যুক্ত এখানে হচ্ছে 9,000 ইন্টু 12 মাইনাস এক্স। দেখো এখানে করছি 6,000 এক্স যুক্ত 9,000 ইন্টু 12, এটাকে জাস্ট গুণ করে দিচ্ছি, দিয়ে 9,000 ইন্টু এক্স। এখান থেকে আমরা এক্স এক্স এ করতে মাইনাস 3,000 এক্স হয়েছে, যুক্ত 9,000 ইন্টু 12। এখান থেকে আমরা 3,000কে কমন নিয়ে নিয়েছি, তাহলে আমার পড়ে থাকছে মাইনাস এক্স প্লাস 3 ইন্টু 12, মানে 3,000 ইন্টু মাইনাস এক্স প্লাস 36 টাকা। এখান পর্যন্ত আমার হলো 3,000 ইন্টু মাইনাস এক্স প্লাস 36 টাকা। এরপর বি আবার কত লগ্নি করেছে দেখো, বইয়ে লেখা আছে বি 8,000 টাকা। বি এর 8,000 টাকা 12 মাস কাটে, আর সি এরও 9,000 টাকা 12 মাস কাটে। তাহলে আমরা এখান থেকে বি এর 8,000 টাকা 12 মাস, সেই হিসাবে 1 মাস হিসাবে মূলধন কত হবে? 8,000 ইন্টু 12 টাকা। আবার সি এরও একই কেস, সি এর 9,000 টাকা কাটে 12 মাস, 1 মাস হিসাবে মূলধন হবে 9,000 ইন্টু 12 মাস। এবার এই যে তিনজনের যে মূলধন, তাহলে এর এর মূলধন, বি এর মূলধন কত? এইটা। বি এর মূলধন হচ্ছে এইটা, আর সি এর মূলধন হচ্ছে এইটা। এই তিনজনের মূলধনের অনুপাত আমরা বার করলাম। 3,000 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 36 ইজ টু 8,000 ইন্টু 12 ইজ টু 9,000 ইন্টু 12। এখান থেকে আমরা এটা থেকে 3 কমন নিয়ে নিয়েছি। দেখো 3 কমন নিয়ে নিতে, সরি, আগে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, আর এখানে 3টে শূন্য আগে কেটে দিয়েছি, অনুপাত থেকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে পড়ে রইল 3 মাইনাস এক্স প্লাস 36 ইজ টু 8 ইন্টু 12 ইজ টু 9 ইন্টু 12। তাহলে এখানটা এটাকে আমরা যোগ করে দিয়েছি, মাইনাস 3x প্লাস 108 ইজ টু 96 ইজ টু 108। এবার কী হচ্ছে, অনুপাতটা আমরা এটা পেয়েছি। এবার আমরা অনুপাতের যোগফল বার করেছি, এই 3টাকে যোগ করে দিয়েছি। যোগ করতে আমার যেটা বের হলো মাইনাস 3x প্লাস 312। এই পর্যন্ত বোঝা গেল। তাহলে মোট লাভ এখানে বলেই দিয়েছে, বইয়ে বলে দিয়েছে মোট লাভ কত। মোট লাভ বলে দেওয়া আছে বছরের শেষে 3,000 টাকা লাভ হয়েছে। সেই লাভের মধ্যে সি পেয়েছে 1,080 টাকা। ঠিক আছে, তাহলে আমার মোট লাভটা হচ্ছে 3,000 টাকা। সেখান থেকে সি কত লাভ পাচ্ছে? সি লাভ পাচ্ছে এই যে 3,000 গুণিত সি এর হচ্ছে 108 বাই মোট অনুপাতটা, এই যে 108 বাই মাইনাস 3x প্লাস 312 সমান কত দেওয়া আছে? এই লাভটা সি পেয়েছে, সেটা কত? 1,080। এখান থেকে আমরা কাটাকাটি করেছি, দেখে নাও
একশো আটকে কাটে কাটে 10 হলো, আবার এখান থেকে এই শূন্য একটা কেটে দিলাম, দিয়ে 300 ইকুয়ালস টু -3x প্লাস 312। এখান থেকে আমার আসছে -3x সমান 300 -312, তাহলে মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, x সমান আমার এখান থেকে বেরিয়ে আছে 4। তাহলে আমি কি বলেছিলাম, আমার প্রশ্নটা বলেছিল যে এ কত মাস পর 3000 টাকা লগ্নি করেছিল, তাহলে এ 4 মাস পর, তাহলে আমরা কি বলবো, উত্তরটা লিখবে, উত্তরটা দেখে নাও, এখানে উত্তরটা লিখে দেবে, এ 3000 টাকা 4 মাস পর লগ্নি করেছিল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। এরপর অথবাটা দেখো, প্রিয়ম, সুপ্রিয় আর বুলু 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা দিয়ে ছোট মুদির দোকান খুলল। কিছু বছর শেষে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত পরিমাণ লোকসানে টাকা দিতে হবে? তাহলে দেখো এই অঙ্কটা খুবই সোজা, যে যেমন মূলধন দিয়েছে সে তেমন লোকসান করবে। সেই জন্য আমরা প্রথমেই বলে দিয়েছি তিনজনের মূলধনের অনুপাত 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000। এখান থেকে মূলধনের অনুপাত বেরিয়ে গেল 3:2:5, কারণ এখানে বলেই দেওয়া আছে 15,000, 10,000 আর 25,000। এবার লোকসান কত হয়েছে? লোকসান হয়েছে 3,000 টাকা। তাহলে এখানে প্রিয়মের লোকসান কত হবে? 3,000 ইন্টু, এই যে এখানে অনুপাতের যোগফল কত হচ্ছে, 3, 2, 5, 5, 5, 5, 10, তাহলে 3-এর 10। এখান থেকে 900 টাকা। সুপ্রিয়ার লোকসান কত হচ্ছে? 3,000 ইন্টু 2-এর 10 মানে 600 টাকা। আর বুলুর লোকসান হচ্ছে 3,000 ইন্টু 5-এর 10 সমান 1,500 টাকা। এটি হচ্ছে অ্যান্সার। এই তিনটে, এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। এরপর 4-এর দাগেরটা দেখো, সমাধান করতে বলেছে। a/ax-1 যুক্ত b/bx-1 সমান a প্লাস বি, যেখানে x নট ইকুয়াল টু 1/a, 1/b। দেখো প্রথমেই আমরা অঙ্কটা তুলেছি, a/ax-1 প্লাস b/bx-1 সমান a প্লাস বি। এই যে এখানে এ আছে, এই এটা এ পাশে নিয়ে এলাম, বাম দিকে নিয়ে এলাম, আর এদিকে বি আছে, এই বি এর সঙ্গে এই বিটা এ পাশে নিয়ে গেলাম। দেখো a/ax-b যেরকমভাবে বললাম, বিটা এ পাশে নিয়ে গেছি, আর আমি একটু ভুল বলে দিয়েছি। এখানে দেখো অঙ্কটা টুকেছি, a/ax-1 প্লাস b/bx-1 সমান a প্লাস বি। এখানে কি নেই? এখানে এ আছে কিন্তু বি নেই, সেই জন্য বিটাকে এ পাশে নিয়ে আসবো। আবার দেখো এ আছে এইদিকে, এদিকে এই পাশে বি নেই, তাহলে এই বিটাকে এই দিকে নিয়ে আসবো। তাহলে দেখো তোমার আমি ওইটাই করেছি, a/ax-1 মাইনাস বি, বিটাকে ও পাশে নিয়ে গেলাম, আবার সমান a মাইনাস বিটাকে এ পাশে নিয়ে এলাম, ডান দিকে নিয়ে এলাম b/bx-1। তাহলে আমরা জাস্ট লসাগু করেছি, করলে ax-1 a মাইনাস বি ইন্টু x-1, আবার এদিকে bx-1 a ইন্টু bx-1 মাইনাস বি দিয়ে করতে আমার বেরোলে a মাইনাস abx প্লাস বি বাই ax-1, আর এদিকে হচ্ছে abx মাইনাস a মাইনাস বি বাই bx-1। কিন্তু দেখো এখানে একটু সাজিয়ে নিচ্ছি, a প্লাস বি মাইনাস abx, আর এখানে সাজাতে গেলে আমাকে একটা মাইনাস কমন নিতে হবে, তবে এইটার সঙ্গে মিলবে। মাইনাস কমন নিলে দেখো a প্লাস বি মাইনাস abx, ঠিক আছে। তারপর যেমন আছে তেমনই লিখে দিলাম। এখান থেকে এইটাকে, এই ডান পক্ষের এইটাকে পুরোটাকে বাম দিকে নিয়ে গেলাম, তাহলে এইটা প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে ডান দিকে এলো সমান 0। তাহলে এখান থেকে a প্লাস বি মাইনাস abx এটা কমন নিয়ে নিলাম। কমন নিতে 1/ax-1 প্লাস 1/bx-1,
এটা পড়ে রইল সমান 0। তাহলে আমরা কি বলতে পারি, আইদার এইটা সমান 0 অথবা এইটা সমান 0। তাহলে দেখো আইদার a প্লাস বি মাইনাস এ বি এক্স সমান 0। তাহলে এখান থেকে মাইনাস এ বি এক্স সমান হচ্ছে মাইনাস এ মাইনাস বি, এখান থেকে মাইনাস এ বি এক্স সমান হচ্ছে মাইনাসটা কমন নিলাম এ প্লাস বি, তাহলে এক্স সমান কি এ প্লাস বি বাই এ বি। এটা একটা অর 1/x মাইনাস 1 প্লাস 1/bx মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 1/x মাইনাস 1 এই বি এটাকে এপাশে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস 1/bx প্লাস 1 দিয়ে কোনাকুনি গুণ করলাম, গুণ করতে মাইনাস এক্স মাইনাস 1 সমান bx মাইনাস 1, তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস প্লাস 1 সমান bx মাইনাস 1। এখান থেকে এটাকে পুরোটাকে এপাশে নিয়ে এলাম, নিয়ে এসে দেখো আর এক এক এপাশে নিয়ে চলে গেলাম, তাহলে এটা বেরোলো এক্স ইন্টু এ প্লাস বি সমান 2। তাহলে এক্স সমান হচ্ছে 2/ab। তাহলে আমার উত্তর হলো এক্স সমান, একবার এইটা হলো এক্স এর মান এ প্লাস বি বাই এ বি, আর একবার এইটা হলো 2/a প্লাস বি। তাহলে এক্স সমান এ প্লাস বি বাই এ বি কমা 2/a প্লাস বি। এটা হচ্ছে সমাধান, সলভ লিখতে হবে। এরপরে দেখো 4 দাগের অথবাটা 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। তাহলে তো একটা জিনিস এখানে জানার আছে, দেখো বলছে 15 জন, এখানে আমরা ফার্স্টে লিখে দিয়েছি দেখো জন, বিঘা আর দিন। ঠিক আছে, কত জনের জায়গায় 15 জন, লোক সংখ্যা কত 15 জন, কত বিঘা জমি চাষ করছে 18 বিঘা জমি চাষ করছে, কত দিনে না 5 দিনে। এবার 10 জন 12 বিঘা জমি কত দিনে চাষ করবে, তাহলে দিনটাকে আমরা এক্স ধরে নিয়েছি, জমির পরিমাণটা ওয়াই ধরে নিয়েছি, আর লোক সংখ্যাটা জেড ধরে নিয়েছি। সেই জন্য এখানে লিখে দিয়েছি, ধরি সময়টা হচ্ছে এক্স, জমির পরিমাণ ওয়াই আর লোক সংখ্যা জেড। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস জানার আছে, তুমি যখন জমির পরিমাণ বাড়বে, ঠিক আছে, জমির পরিমাণ যখন বাড়বে তখন সময় বেশি লাগবে, মানে সেই জমিটা চাষ করতে বেশি সময় লাগবে। আবার যখন জমির পরিমাণ কমবে তখন সেই জমিটা চাষ করতে কম দিন টাইম লাগবে। সেই জন্য আমরা বলেছি জমির পরিমাণের সঙ্গে সময় সমান সরল ভেদে থাকে। ঠিক আছে, আবার দেখো আরেকটা কথা বলেছি যে লোক সংখ্যার সঙ্গে দিনের ব্যস্ত অনুপাতিক, মানে সময়টা ব্যস্ত অনুপাতিক, মানে যত লোক বাড়াবে তত দিন কম লাগবে। ঠিক আছে, আবার যখন লোক কমাবে তখন দিন বেশি লাগবে। ঠিক আছে, তাহলে একই জমি চাষ করতে যখন মানে একই পরিমাণ জমি যদি তুমি চাষ করো, তাহলে সেখানে যখন দিন সংখ্যা বাড়াবে তখন লোক সংখ্যা কমেও হয়ে যাবে। আবার যদি কম দিনে করতে চাও তাহলে তোমাকে লোক সংখ্যা বাড়াতে হবে। তার মানে মানে দিনের সঙ্গে লোক সংখ্যাটা ব্যস্তানুপাতিক থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যস্ত ভেদে আছে। এবার দেখো সেই জিনিসটাই আমরা লিখলাম, আমরা লিখলাম কি এক্স সমানুপাতিক ওয়াই, কারণ আমরা এক্সটাকে সময় ধরেছিলাম আর ওয়াইটাকে কি ধরেছিলাম, জমির পরিমাণ ধরেছিলাম। সেই জন্য আমরা এক্স সমানুপাতিক ওয়াই যখন জেড ধ্রুবক। ঠিক আছে, আবার লিখছি কি দেখো, মানে জেড ধ্রুবক বলতে যেখানে লোক সংখ্যা ধ্রুবক। ঠিক আছে, আবার যখন লিখছি কি এক্স সমানুপাতিক 1/z, এটা বলেছি লোক সংখ্যার সঙ্গে সময়টা ব্যস্তানুপাতিকে থাকবে। ঠিক আছে, তাহলে এক্স সমানুপাতিক 1/z যখন ওয়াই ধ্রুবক, যখন জমির পরিমাণটা ধ্রুবক থাকবে, একই থাকবে। তাহলে এই দুটো থেকে আমরা যৌগিক ভেদ করতে পারি। আমরা ভেদের থেকে পাই কি এক্স সমানুপাতিক, এই দুটোকে মিক্সিং করলে হবে যৌগিকের থেকে এক্স সমানুপাতিক y/z। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা উঠাতে গেলে আমাকে একটা ধ্রুবক আনতে হবে কে, সেইটাই আমরা এনেছি কে, যেটাকে আমরা বলছি কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে ইন্টু y/z, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার আমাদের এইখানে এসো, এই যে আমরা এই যে এখানটায় এক্স সমান 15,
ওয়াই সমান 18 আর জেড সমান 5, ঠিক আছে? এইটা আমরা 1 নম্বর সমীকরণে পুট করে দাও। তাহলে 1 নম্বর সমীকরণে এই সমীকরণটা আমরা x সমান 15, ওয়াই সমান 18 আর জেড সমান 15 এটা আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দিতেই তাহলে x সমান এটা হচ্ছে x সমান এটা হচ্ছে 5 হবে, এটা 5 হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই মানটা বস করে দিলে আমরা এখানে কে এর মানটা পেয়ে যাচ্ছি। এই 1 নম্বর সমীকরণে এক্স ওয়াই জেড এর মান বস করি আমরা কে এর মানটা পেলাম 25/6, ঠিক আছে? কে এর মানটা পেয়েছি 25/6। এবার 1 নম্বরের কে এর মানটা বসিয়ে পাচ্ছি। তাহলে এবার এই 1 নম্বর সমীকরণে এবার কি করব, কে এর মানটা বসিয়ে দেবো। আর এক্স ওয়াই এখানে দেওয়া আছে যেটা, এখানে যেটা দেওয়া আছে x সমান আবার 10, ওয়াই সমান 12, তাহলে আমরা জেডটা আরামসে পেয়ে যাব, ঠিক আছে? এক্স সমান এক্সটা দেওয়া নেই, ওয়াই আর জেডটা দেওয়া আছে, তার মানে আমরা এখানে সহজে মানটা 1 নম্বর সমীকরণে আবার ওই মানটাই বস করে দিলাম। ওয়াই সমান 12, জেড সমান 10 আর কে এর মান বস করে দিলে এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি 5 দিন, ঠিক আছে? এই যে 5 পাওয়া গেল, তাহলে 5 দিন লাগবে এই কাজটা শেষ করতে, সময় লাগবে 5 দিন। এরপর দেখো 8-এর দাগে দেখো 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই একটা গোলক, এই গোলকটার ব্যাসার্ধ কত 1 সেন্টিমিটার, আর এই একটা গোলক এর ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই দুটো গোলক নিরেট গোলক আছে, এই দুটো গোলককে গলিয়ে একটা ফাঁপা গোলক তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে এই ফাঁপা গোলকটার আমার বহিঃ ব্যাসার্ধটা বার করতে বলেছে এই 8 সেন্টিমিটার। আমরা ফাঁপা আর চওড়াটা কত দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো প্রথমেই দেখো এই যে এই গোলকটার আয়তন প্লাস এই গোলকটার আয়তন, এই দুটো গোলকের মধ্যে যে নিডেড মানে রয়েছে, এই দুটো গোলকের আয়তন সমান এই ফাঁপা গোলকটার আয়তন হবে, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা প্রথমে এই গোলকটার আয়তন কত বার করছি, আমরা গোলকের আয়তন সূত্র 4/3 পাই আর কিউ। আর মানে কত, এখানে এক দেওয়া আছে ব্যাসার্ধ, এটা 4/3 পাই 1 হোল কিউ ঘন সেন্টিমিটার। আর এইটা দেখো এইটা হচ্ছে 4/3, এটার আয়তন কত হচ্ছে 4/3 ইন্টু পাই 6 কিউ, ব্যাসার্ধ 6 দেওয়া আছে, এই জন্য এত ঘন সেন্টিমিটার। আমরা এখানে কিন্তু গুণ করছি না, ঠিক আছে? আমরা যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। এরপর দেখো এই যে এই দুটোকে গোলককে গলিয়ে এই 3 নম্বর গোলকটা পাওয়া যাচ্ছে, যেটা ফাঁপা গোলক, যার বার করতে বলেছে আমাকে, দেখে নাও, ফাঁপা গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা এর বহিঃ ব্যাসার্ধ ধরে নিয়েছি 8 সেন্টিমিটার, কিন্তু এই গোলকটা বলে দিয়েছে 1 সেন্টিমিটার চওড়া, দেখে নাও এই যে 1 সেন্টিমিটার পুরু এটা লেখা আছে। তাহলে এখানে 1 সেন্টিমিটার যদি পুরু হয়, তাহলে বহিঃ ব্যাসার্ধ যদি এখান থেকে এই ব্যাসার্ধটা হয়, যদি পুরোটা আর হয়, তাহলে এখান থেকে এই ব্যাসার্ধটা কত হবে, তার মানে আর থেকে এই 1 বাদ দিয়ে দিলেই হয়ে যাবে আর মাইনাস 1 সেন্টিমিটার। তাহলে বহিঃ ব্যাসার্ধ তোমার হচ্ছে 8 সেন্টিমিটার, অন্তঃব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা আয়তনটা ভার করে নেব। তাহলে আমরা কি জানি, আয়তন 4/3 পাই, ফাঁপা গোলকের আয়তনের সূত্র হচ্ছে পাই বড় আর কিউ মাইনাস মানে বহিঃ ব্যাসার্ধ আর কি, সেটাকে বলছে বহিঃ ব্যাসার্ধের কিউ মাইনাস অন্তঃব্যাসার্ধের কিউ। দেখো বহিঃ ব্যাসার্ধ আর কিউ মাইনাস আর মাইনাস 1 হোল কিউ ঘন সেন্টিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফাঁপা গোলকের আয়তনের সূত্র। আমরা এখান থেকে দেখো আমরা জাস্ট 4/3 পাই আর কিউ, এটা শুধু জাস্ট এ মাইনাস বি এর হোল কিউ এর সূত্র ফেলেছি, এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ, এই সূত্রটা ফেলেছি, দিয়ে এখানে দেখো কাটাকাটি হয়ে গেছে। ওই আমার ফাইনাল যেটা বেরোলো 4/3 পাই 3a² r² মাইনাস 3r প্লাস 1 ঘন একক, বুঝেছে? এরপর তাহলে আমি কি বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যে এই দেখো এখানে আমি বলেও দিয়েছি এই দুটো গোলক যোগ করে এইটা পাওয়া যাচ্ছে, তার মানে এই গোলকের আয়তন প্লাস এই গোলকের আয়তন সমান এই গোলকের আয়তন। তাহলে আমরা প্রশ্নানুসারে বলছি এই দুটো গোলকের আয়তন সমান এই ফাঁপা গোলকটার আয়তন।
এখান থেকে আমরা 4/3 পাই কমন নিয়ে নিয়েছি 1 কিউ প্লাস 6 কিউ, আর এদিকেও 4/3 পাই কমন নিয়ে 3r² এটা কেটে দিয়েছি। কাটার পর আমার যেটা হচ্ছে দেখো 1 প্লাস 216, আর এটা 3r² মাইনাস 3r প্লাস 1। এরপর দেখো 3r² মাইনাস 3r সমান 216, এটাকে পাশে নিয়ে চলে এলাম। 3r², এখান থেকে 3r² মাইনাস 3r মাইনাস 216 সমান, এখান থেকে 3 কমন নিলাম, r² মাইনাস r মাইনাস 72 সমান 0। দেখো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম, করে আমার যেটা বেরোলো r মাইনাস 9 আর r প্লাস 8 সমান 0। তাহলে আইদার r মাইনাস 9 ইকুয়ালস টু 0, r সমান 9, আর অর r প্লাস 8 সমান 0, r সমান, তাহলে নেগেটিভ তো কখনো ব্যাসার্ধ হয় না, তাহলে এটা আগেই ক্যান্সেল। তাই আমার কোনটা আমরা নেবো, r সমান 9, এই 9টা নেবো। তাহলে ফাঁপা গোলকের বাইরের বক্ষতলের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, 4 পাই r²। বাইরের বক্ষতলের ক্ষেত্রফল মানে বুঝতে পারছো, এই যে বাইরের এই বাইরের বক্ষতলের ক্ষেত্রফল বড় আর, এটা বাইরের বক্ষতলের 4 পাই r²। এখান থেকে আমরা 4 পাই, আর তো বই ব্যাসার্ধটা ধরেই নিয়েছিলাম এই যে 9, তাহলে 4 পাই r² আর 9² বস করে দিলাম। কাটাকাটি করতে আমার আসছে দেখো 1018/2/7 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল কিন্তু বর্গ সেন্টিমিটার, মনে রাখবে। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো 8-এর দাগের অথবাটা, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জনের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখে নাও, এই যে তাঁবুতে 11 জন লোক থাকতে পারে বলেছে, তার মানে আর ভূমির জন্য 1 বর্গমিটার, এই যে 4 বর্গমিটার জায়গা লাগে। একজন লোকের জন্য যদি 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জন লোকের জন্য কত বর্গমিটার জায়গা লাগবে? তাহলে আমি ধরো তাঁবুটা এইরকম ধরে নিচ্ছি, ঠিক আছে, এই তাঁবুটা, ঠিক আছে, এইটা হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, এটা আর ধরে নিয়েছি, হ্যাঁ। তাহলে এই তাঁবুটাতে, এই জায়গাটাতে তোমার 11 জন লোক থাকতে পারে, বুঝতে পারছো, এই জায়গাটা। তাহলে 11 জন লোকের এই জায়গাটাতে, এই জায়গাটার ক্ষেত্রফল আমরা কত বার করব না, এখানে বলেই দিয়েছে একজন লোকের জন্য জায়গা লাগছে 4 বর্গমিটার, হ্যাঁ। আর তাহলে 11 জন, এই যে এই জন্য বললাম ফার্স্টে আমরা ধরি তাঁবুর ভূমিতলে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ধরে নেবে। এবার কি একজন লোকের জন্য জায়গা লাগছে কত, 4 বর্গ সেন্টিমিটার। তাহলে 11 জন লোকের জন্য জায়গা লাগছে কত, 4 × 11 44 বর্গ সেন্টিমিটার। তার মানে এইখানে যে লোকগুলো রয়েছে, এই নিচে এতে যে জায়গাটা দরকার 44, সেটা কি, এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে সেই হিসেবে আমরা ভূমিতলের ক্ষেত্রফল আমরা এইটা লিখেছি পাই r² সমান তাহলে 44, ঠিক আছে। এরপর দেখো, এরপর বলেছে একজন লোকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে একজন লোকের জন্য যদি 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়, সেই 11 জন লোকের জন্য মোট বাতাস যেটা প্রয়োজন হয় সেইটাই হচ্ছে আয়তন। তাহলে একজন লোকের বাতাসের প্রয়োজন হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে 11 জন লোকের বাতাসের প্রয়োজন হতো 20 × 11 মানে 220 বর্গ সেন্টিমিটার। এবার আমরা কি জানি প্রশ্নানুসারে, যে শঙ্কুর আয়তন সমান কি, এই যে আয়তন 1/3 πr², এইচটা হচ্ছে এই উচ্চতা, এইটা হচ্ছে এই উচ্চতাটা আমাকে বার করতে বলেছে। এখানে এইচটা হচ্ছে তাঁবুর উচ্চতা, লিখে দেবে উচ্চতা এইচ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা 1/3 πr², এই সমান 220, তাহলে 1/3 × πr² এর মান ডাইরেক্ট 44 বস করে দাও, ইন্টু এইচ সমান 220, এখান থেকে এইচ সমান বেরিয়ে গেল 15। তাহলে তাঁবুর উচ্চতা কত বেরোলো, 15, এটা সরি এগুলো মিটার হবে, আমার একটু ভুল হয়েছে, এগুলো সব মিটার হবে, ঠিক আছে, এটা সেন্টিমিটার নয়, এগুলো সব মিটার, এটা মিটার, এটা মিটার হবে, ঠিক আছে। তাহলে এগুলো সব বর্গমিটার, ঠিক আছে। এইটা তাহলে তাঁবুর উচ্চতা হচ্ছে 15 মিটার, এটা হচ্ছে অ্যান্সার।